আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই আশা করছি। আর কদিন পরেই বিশ্ব নারী দিবস। বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে চলে এসেছি এক কাপ চা নিয়ে। আমার এই এক কাপ চায়ের আসরে আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অনেকে হয়তো পড়েছেন। আজকে আমি একটি ছোট গল্প নিয়ে কথা বলবো। সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প। তার সব লেখাই বিখ্যাত, এটা বলতেই পারি আমরা, কিন্তু তার মধ্যে কিছু কিছু লেখা একটি বিশেষ স্থান দখল করে আছে। সেই বিশেষ স্থান দখল করে থাকার মতো অন্তত আমার কাছে যেটি মনে হয়েছে সে গল্পটির নাম হচ্ছে মধ্যবর্তিনী। বন্ধুরা, আমার কাছে মনে হলো যে আর তো বিশ্ব নারী দিবস কদিন বাদেই, তো মাঝে মাঝে যেহেতু আপনাদের বলেছিলাম যে আমি লেখা নিয়ে কথা বলবো, লেখা বলতে বিভিন্ন সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে, তো ছোট গল্প একটু সুবিধে, যেহেতু ছোট আকারে ছোটোর মধ্যেই সমস্ত পৃথিবীটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং ছোট গল্প লেখকের সেটি মুনশিয়ানা। এবার রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের রূপকার বলেন, রাজা বলেন, বাদশাহ বলেন, যে কিছু বলতে পারেন, মানে তার হাতেই ছোট গল্প হয়ে উঠেছে। আরও অনেকেই লিখেছেন, ভালো লিখেছেন, কিন্তু রবীন্দ্রনাথের ছোট গল্পই মানে অনন্য মর্যাদায় নিয়ে গেছে। তো সেরকমই একটি গল্প মধ্যবর্তিনী। গল্পটির 7টি পরিচ্ছেদ। প্রথম পরিচ্ছেদ ভূমিকাতেই গেছে, পরে বাকি যে পরিচ্ছেদগুলো সেগুলো নিয়ে গল্পটির কাহিনী ডালপালা মেলেছে, আবার গুটিয়ে এসেছে এবং শেষ পর্যন্ত একটা অতৃপ্তি থেকে গেছে, শেষ হয়েও হইল না শেষ। গল্পে বিশেষ করে বেশ কিছু চরিত্র আছে, তার মধ্যে যে 3টি চরিত্র, সেই 3টি চরিত্রকে নিয়েই আমি আজকে কথা বলবো। যেহেতু আমাদের সময় অনেক কম, সেহেতু গল্পের 3টি চরিত্র, একটি পুরুষ চরিত্র এবং 2টি নারী চরিত্র। পুরুষ চরিত্র নিবারণ এবং নারী চরিত্র 2টি হচ্ছে শৈলবালা এবং হরসুন্দরী। এই 3টি চরিত্রই গল্পের সমস্ত বাঁধনটাকে ধরে রেখেছে আষ্টে পৃষ্ঠে। গল্পটির মধ্যে নারীর মনস্তাত্ত্বিক দিক এবং পুরুষের মনস্তাত্ত্বিক দিক চমৎকারভাবে ফুটে উঠেছে, এটা আমরা বলতেই পারি। গল্পটিতে যদি আমরা দেখি যে নিবারণ এবং হরসুন্দরী খুব অল্প বয়সেই তাদের বিয়ে হয়। আগে এরকম হতো, সেরকমই আর কি। তারা একসঙ্গে বড় হয়েছে এবং বড় হতে যে হরসুন্দরী অর্থাৎ নিবারণের যে স্ত্রী, সে যে একজন নারী হয়ে উঠছে বা একজন নারী, পুরুষের যে নারীর প্রতি আকর্ষণ যেভাবে হওয়ার কথা গল্পটিতে আমরা কিন্তু সেভাবে দেখি না। কারণটা হচ্ছে ওই যে একসঙ্গে বড় হয়ে উঠলে অনেকটা ভাই বোনের মতো, পাড়াপড়শির মতো, প্রতিবেশীর মতো, ঘরের চাচাতো ফুফাতো ভাই বোনের মতো তাদের বেড়ে ওঠা, এবং বেড়ে ওঠার ফলে তাদের মধ্যে যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক এবং নারী পুরুষের, বিশেষ করে নারী পুরুষের যে প্রাকৃতিক আকর্ষণের যে বিষয়টি সেভাবে পরিলক্ষিত হয়নি। এবং নিবারণের কাছে বোধহয় তার স্ত্রীকে সেইভাবে আকর্ষণ করে নাই, যেটা দেখা যায় আর কি। তেমন কোনো আগ্রহ হরসুন্দরীর প্রতি নিবারণের আমরা সেভাবে দেখি না, যে কৈশোর থেকে বড় হয়েছে, যৌবনে পা দিয়েছে এবং যখন সে পুরুষ হয়ে উঠেছে তখন স্ত্রীর প্রতি যে আচরণ তাতে মনে হয়েছে সে তেমনভাবে হয়তো নিজেকে এক্সপ্রেস করছে না, এক্সপ্রেস বলবো আর কি, অর্থাৎ খুলে মেলা করে দেখাচ্ছে না। পুরুষের যে আগ্রহ সেটি স্ত্রীর প্রতি
প্রাকৃতিকভাবেই এটি, বা না আমরা যদি স্বামী স্ত্রী না বলে নারী পুরুষও বলি, সেটি কিন্তু চিরন্তন। সেই জিনিসটা আমরা তেমনভাবে দেখি না। তো এরকমই তাদের চলতে থাকে, তারা বড় হয়ে গেছে, সংসার করছে, জাগতিক নিয়মে যেভাবে মানুষ সংসার করে সেইভাবে সংসার দিনাতিপাত করছে তারা, নিবারণ চাকুরি করে, দিনান্তে ফিরে আসে সংসারে সেই খাওয়া ঘুম, বা অর্থাৎ প্রাত্যহিক জীবনের যে ছন্দময় একটি বিষয়, সেইটি গতানুগতিক একটি বিষয়। ছন্দময় না বললে বোধহয় ভালো হয়, গতানুগতিক, অর্থাৎ ঘুম থেকে ওঠা, খাওয়া, অফিস যাওয়া, তারপর আবার ফিরে আসা, সাংসারিক কাজ বা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অর্থাৎ একজন সাংসারিক পুরুষ যিনি সংসার ধর্ম পালন করেন তার যে ধরনের আচরণ হওয়া উচিত ঠিক সেভাবেই নিবারণ সংসার করে যাচ্ছে। দৈনন্দিন জীবনে আর যা যা করা দরকার সেটিও করছে। কিন্তু বিপত্তি বলছি এই কারণে, যার কারণে সমস্যাটি তৈরি হলো, বা যার কারণে এই গল্পটি নাম মধ্যবর্তিনী হলো, বা যার কারণে শৈলবালার আগমন ঘটল, সেটি হচ্ছে বেশ কিছুদিন গত হওয়ার পরেও হরসুন্দরী কিন্তু মা হতে পারেনি, অর্থাৎ সন্তান জন্ম দিতে সক্ষম হয়নি। এখন এখানে সে সময় সেভাবে বিজ্ঞান এত এগোয়নি, বা চিকিৎসা শাস্ত্র এত এগোয়নি, সে কারণে হয়তো বা বলা যাচ্ছিল না যে কেন সত্যি সত্যি কি সে মা হতে পারছে না, নাকি নিবারণের বাবা হওয়ার ক্ষমতা ছিল না, কোনটি সেটি আমরা জানি না। কবিও কিন্তু, অর্থাৎ লেখক রবীন্দ্রনাথ ঠাকুরও, ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরও বলেননি। তো সে কারণেই বলা যাচ্ছে না যে হরসুন্দরী কেন মা হতে পারলেন না। এই মা হতে না পারার ফলে তার মধ্যে একটা আক্ষেপ থেকে যায়, এবং এই আক্ষেপ থাকা অবস্থাতে সে এক সময় সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার ফলে বিছানায় শয্যাগত, এবং নিবারণ কিন্তু তখন তার স্ত্রীর প্রতি সাংঘাতিক ভালোবাসা, স্নেহ, যত্ন, যা যা করা দরকার খুব ভালোভাবে তার সেবা শুশ্রূষা করে তাকে ভালো করে তোলে। সে সুস্থ হয়ে ওঠে, এবং নিবারণের এই শুশ্রূষা দেখে মনে হয়েছে হরসুন্দরীর মধ্যে তার একটা অপত্য স্নেহ কাজ করেছে, একটা ভালোবাসা, সেটা প্রাকৃতিক নারী পুরুষের প্রবৃত্তির যে দিক সেটার চেয়েও বেশি ছিল। মানুষ হিসাবে কতটুকু সে করতে পারে তার জন্য এই পরিশ্রমের ফলে সে একদিন ভালো হয়ে যায়। ভালো হয়ে যে হরসুন্দরী নিজেরও একটা আক্ষেপ তো ছিলই, কারণ সব নারী মা হতে চায়, এবং মা হতে চাওয়ার ফলেই সে যে মা হতে পারছে না, এই আক্ষেপ থেকেই কিন্তু সে সবসময় মন খারাপ করে থাকতো, বা বুঝতে পারতো না এর সমাধান কি। এই সমাধান খুঁজতে যেয়ে সে মনে করলো যে আরও একটি বিষয়, তার এক ধরনের কৃতজ্ঞতা বোধ তৈরি হলো তার স্বামীর প্রতি। তার স্বামী যেহেতু এত পরিশ্রম করে, এত সেবা করে, শুশ্রূষা করে, দিন নাই রাত নাই খেটে তাকে সুস্থ করে তুলেছে, এই বোধটা তার মধ্যে ভীষণভাবে কাজ করছিল, এবং সে চাইছিল কোনোভাবে তার স্বামীকে কোনো উপহার দেয়া যায় কি না, মানে কি দেয়া যায়। অনেক ভেবে সে মনে করলো যে তার স্বামীকে আর একটা বিয়ে দেবে, এবং বিয়ে দিলে কি হবে, স্বামীর ঘরে হয়তোবা স্বামী, অর্থাৎ প্রত্যেকটা পুরুষই চায় বাবা হতে, তাদের সংসারে যেহেতু সন্তান নাই, সেহেতু বিয়ে দিলে হয়তো সেই স্ত্রীর তাকে সন্তান সুখ দিতে পারবে, অর্থাৎ পিতৃত্বের যে সুখ পুরুষ চায় বা সমাজ চায়, সংসার চায়, সেটি হয়তো সম্ভব হবে। যার ফলে সে তার স্বামীকে খুব জোরাজোরি করতে থাকলো বিয়ে করার জন্য। কিন্তু প্রাথমিক পর্যায়ে নিবারণ কোনোভাবেই বিয়ে করতে রাজি না। তার বক্তব্য যে না, এসব সে করতে পারবে না, কারণ তার বক্তব্যই যদি আমরা বলি, সে বলে যে বুড়া বয়সে একটি কচি খুকিকে বিবাহ করিয়া মানুষ করিতে পারিব না। অর্থাৎ এই বয়সে একটি অল্প বয়সী মেয়েকে বিয়ে করে তাকে আবার গড়ে পিটে নেওয়া, সেটা তার পক্ষে সম্ভব না।
তার মানে কি তার পক্ষে সম্ভব না, এটা অন্য কেউ করে দিলে কি সে বিবাহ করিবে? হ্যাঁ, ঘটনা তাই ঘটল। দেখা গেল শেষ পর্যন্ত নিবারণ শৈলবালাকে বিয়ে করে নিয়ে আসলো। সে শৈলবাবা নিতান্তই অল্প বয়স, শৈলবালা ছটফটে অস্থির, শৈলবালা জিদি, শৈলবালা অভিমানী, শৈলবালা সাজতে পছন্দ করে, শৈলবালার ভালো ভালো জিনিস অর্থাৎ পছন্দের জিনিস সামগ্রী দরকার হয়। শৈলবালা সব সময় নিবারণকে ব্যতিব্যস্ত করে তার চাহিদা দিয়ে। এবং হরসুন্দরী তখন বুঝতে পারলো, সে হয়তো ভেবেছিল সেও তো মাতৃত্বের স্বাদ পায়নি, আরেকটি মানুষ এসে যদি একটি সন্তান পৃথিবীতে নিয়ে আসে অর্থাৎ এই সংসারে আসে, তাহলে হয়তো তারও মাতৃত্বের স্বাদ পূর্ণ হবে। কিন্তু দেখা গেল কি শৈলবালাকে নিয়ে আসার পরে তার প্রতি নিবারণের আগ্রহ বেড়ে গেল, এবং আগ্রহ বেড়ে গেলে সেটা হরসুন্দরী কিন্তু আর নিতে পারছিল না। সে যা ভেবেছিল তা কিন্তু নয়, এটি মনস্তাত্ত্বিক ব্যাপার। কারণ একজন নারী তার ভালোবাসার মানুষকে কখনো ভাগ করে নিতে পারে না বা চায় না। সে মনে করে যে তাকে ভালোবাসে সে তাকেই শুধু ভালোবাসে, এর বাইরে কাউকে সে ভালোবাসতে পারে না। যদিও বিষয়টি সত্যি নয়, পুরুষ নানান সময় নানানভাবেই ভালোবাসে, বিভিন্নভাবে। সেটা স্ত্রীকে ঠকিয়ে ভালোবাসে, প্রেমিকাকে ঠকিয়ে ভালোবাসে, একাধিক প্রেম একসাথে করে, বিয়েও করে, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো না। শৈলবালাকে নিয়ে আসার পর হরসুন্দরী বুঝতে পারলো সে যেটি ভেবেছিল সেটি আসলে ঠিক নয়। তার কষ্ট হচ্ছে, সে কি বলবো, এটা সে তার হিংসা হচ্ছে, যদিও সে স্বীকার করছে না। সে নারী হিসাবে তার যে মানসিক দ্বন্দ্ব সেটির বহিঃপ্রকাশ ঘটতে থাকলো। যদিও সে খুব শান্তশিষ্ট, খুবই চুপচাপ চাপা স্বভাবের বলে, অতিরঞ্জন তার চরিত্রে ছিল না বলে বা বহিঃপ্রকাশ ছিল না বলে সে কিন্তু চুপচাপ এটা মেনে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু মানসিকভাবে সে পুড়ে যেতে থাকলো, ভেতরে ভেতরে সে ক্ষয়ে যেতে থাকলো। তার ভেতরের যে আর্তনাদ, তার ভেতরের যে কষ্ট, সে নানাভাবে এটি প্রকাশ পেতে থাকলো। এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বুঝাতে চাইলেন আসলে নারী অন্য কারোর সঙ্গে তার প্রিয় মানুষটিকে শেয়ার করতে পারে না, ভাগাভাগি করতে পারে না, সব কিছু পারলেও। গল্পটিতে সেই বিষয়টি তুলে আনার চেষ্টা করা হয়েছে। তারপর এক সময় দেখা গেল যে শৈলবালার চাহিদার সঙ্গে তাল রাখতে না পেরে নিবারণকে অফিসের তহবিল তসরুপ করতে হলো, অর্থাৎ চুরি করতে হলো, আমরা যদি খুব সহজভাবে বলি। সেখান থেকে সে টাকা নিয়ে আসলো, ২৫০০ টাকা চুরি করলো, তার সংসারে প্রচুর ক্ষতি হতে থাকলো। অর্থাৎ যা জমা জমি ছিল সেগুলো, তার চাহিদা, তার উপকরণ, বিভিন্ন পছন্দের উপকরণ, গয়না, বিশেষ করে গয়না, সেগুলি যোগান দিতে যে তার অনেক কিছুই শেষ হয়ে গেল। মোট কথা সে অভাবের মধ্যে পতিত হলো। এবং যখন আবারও গয়না চাইল শৈলবালা, তখন সেই গয়না দেওয়ার মতো টাকা তার কাছে ছিল না। হরসুন্দরীর দ্বারস্থ হয়ে সে গয়না সে চাইল। এখানেই বোঝা যায় সে খুশি করতে চাইল শৈলবালাকে, কিন্তু সে কখনোই ভেবে দেখল না এই গয়না, সে তো গয়নাও কিন্তু মেয়েদের অনেক প্রিয়, তার প্রথম স্ত্রী তাকেই তো দিয়ে দিয়েছে শৈলবালাকে। এবং যখন তাদের মধ্যে মধুর খুনসুটি দেখত, তখন হরসুন্দরী ভেতরে ভেতরে পুড়ে যেত, তার ভেতরটা কান্নায় ভরে যেত, গহীনে ক্ষরণ হতো, বুকের গহীনে চরমভাবে কষ্ট পেত, সে ক্ষরণ হতো, কিন্তু সে দেখাতে পারতো না, বলতেও পারতো না। সে কী করলো, গহনাও তার হাতে তুলে দিল তাকে দেওয়ার জন্য। সন্তান সম্ভব হলো, শৈলবালার আদর আরও বেড়ে গেল, শৈলবালার জিদ আরও বেড়ে গেল, শৈলবালার অভিমান আরও বেড়ে গেল, শৈলবালার আবদার আরও বেড়ে গেল। শৈলবালা সব সময় কোনো না কোনো বিষয় নিয়ে সবাইকে ব্যতিব্যস্ত করে রাখতে শুরু করলো।
এত কিছুর পরেও নিবারণ তাকে চেষ্টা করলো নানানভাবে তার সর্বস্ব দিয়ে সুখী করতে। কিন্তু একদিন এই সন্তান সম্ভবা শৈলবালা অসুস্থ হয়ে মারা গেল, পৃথিবী থেকে সে চলে গেল। পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তার যে শূন্য স্থান আমরা হয়তো মনে করব, বা সাধারণ মানুষও আমরা সংসারে মনে করি কি, যে আর একজনকে দিয়ে সেই স্থানটা পূরণ করা। এখানে তো একজন ছিলই আগে থেকে, সেই কিন্তু আগে এসছে, তার শৈশব, কৈশোর, বাল্য সবটাই কেটেছে যৌবন এই নিবারণের সঙ্গে। কিন্তু তারপরে মাঝখানে শৈলবালা এসে সেই স্থানটি দখল করে নিয়েছে। সেই দখলকৃত স্থানটি যখন পরপারে উদ্দেশ্যে শৈলবালা চলে গেল, সে স্থানটি কিন্তু পড়ে থাকলো। অনেকেই হয়তো মনে করলেন, বা পাঠক মনে করেন, বা সমাজও মনে করে যে দেখা যায় একজনের মৃত্যুর পর বা একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পর আর একজন এসে সেই শূন্যস্থান পূরণ করে দেবে। কিন্তু পাঠক যেটাই ভাবুক না কেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদি সত্যিকারের ভালোবাসা হয় তাহলে শূন্যস্থান পূরণ করা খুবই কষ্টকর। হয়তো জীবনকে টেনে নেওয়া যায়, সময়কে পার করা যায়, অর্থাৎ সামনে এগিয়ে যাওয়া যায়, কিন্তু ভেতরে যে শূন্য তৈরি হয়, একটা বিশাল শূন্যের গহ্বর, সেটি কিন্তু বোধহয় আর পূরণ হয় না। আমি জানি না হয় কিনা, এটা নিয়ে আপনারা ভেবে দেখবেন। পরবর্তীতে কী হলো, সেই সংসারের খেলা চলতে থাকলো। শৈলবালা নেই, পৃথিবীর কোথাও নেই। সেই শোবার ঘর, সেই খাট, পাশাপাশি শুয়ে আছেন দুজন, হরসুন্দরী এবং নিবারণ। কিন্তু তাদের মুখে কোনো কথা নেই, বা কথা থাকলেও শৈলবালার আগমনের পূর্বে তাদের খুব স্বাভাবিক যে সম্পর্কটা ছিল, যেটা মানব চক্ষে সেই ভালোবাসাটাকে সেভাবে প্রকটভাবে যদিও চোখে পড়েনি বা ধরা পড়েনি, বা রবীন্দ্রনাথও বলার চেষ্টা করেননি। রবীন্দ্রনাথের ভাষায় মনে হয়েছে সেখানে একটু কমতি ছিল দুজনের পক্ষ থেকে, হয়তো তার বহিঃপ্রকাশ ঘটেনি, কমতি হয়তো ছিল না। হরসুন্দরীর মনোজগৎ একরকম, আর ওই যে বলেছিলাম একই সঙ্গে বড় হওয়ার ফলে তারা সেভাবে হয়তো একে অন্যের প্রতি আকর্ষণ বোধ করেনি, নতুন হলে, অপরিচিত হলে যেটা করতো। কিন্তু শৈলবালা তো তা ছিল না, শৈলবালা নতুন একজন মানুষ ছিল। কিন্তু সে চলে যাওয়ার সাথে সাথে তারা যখন পরস্পরের কাছাকাছি আসার চিন্তা করলো হয়তোবা মনে মনে, এবং বাস্তবেও পাশাপাশি তারা শুয়ে আছে, কিন্তু দেখলো কি তাদের মাঝখানে কোনো একটা মধ্যবর্তিনী শুয়ে আছে। গল্পটির নাম বোধহয় এই কারণেই মধ্যবর্তিনী, আমার ধারণা। মানে অর্থাৎ দুজনের মাঝখানে কিন্তু শৈলবালা থেকেই গেল। শৈলবালার স্মৃতি, শৈলবালার হাসি, শৈলবালার জেদ, শৈলবালার দৌড়াদৌড়ি, ছুটোছুটি, শৈলবালাকে কোনোভাবেই মুছে দেওয়া নিবারণের পক্ষে তো সম্ভব হলোই না। সবচেয়ে বড় কথা, তার স্থানটা হরসুন্দরী আর দখল করতে পারল না। দখলই বলছে এই কারণে যে একদিন সেই স্থানটা ছেড়ে দিয়েছিল শৈলবালার জন্য, কিন্তু ছেড়ে দেওয়া সেই জায়গাটি আর সেই শূন্যস্থান সে পূরণ করতে পারল না। শূন্যস্থান শূন্যই থেকে গেল দুজনের মাঝখানে এক নারী মধ্যবর্তিনী হয়ে, অর্থাৎ দুজনের মাঝখানে একটা বিশাল শূন্যতার গহ্বর নিয়ে শৈলবালা অবস্থান করতে থাকলো। এখানে গল্প শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার মনে হয় নারী দিবসে এই ধরনের একটি গল্প নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারলাম, এটি আমার একটা ভালো লাগা। আমরা নারীরা হয়তো অনেকেই এটার সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারবো, তাই না? তো আন্তর্জাতিক নারী দিবসে নারীর একদিন নয়, সব দিন হোক নারীর সম্মানের এবং ভালোবাসার, স্নেহের, সহমর্মিতার। পুরুষ নারীকে বন্ধু ভাবুক,
পুরুষ নারীকে তার অধীনস্থ নয়, এই ভাবনা থেকে পুরুষ বেরিয়ে আসুক। একটি দিন হয়তো উদযাপন করা হয়, সেমিনার করা হয়, বিভিন্ন কথা বলা হয়, কিন্তু তার চেয়ে বড় দরকার প্রতিটি দিন যেন নারীর সম্মানের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কারণ নারী পারে সমস্ত বিষয়কে সুন্দর করে ধরে রাখতে, নিজের দু মুঠোর মধ্যে, দু আলিঙ্গনের মধ্যে, ভালোবাসার মধ্যে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, সামনে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।